বঙ্গবন্ধুর খুনিদের যেই অবস্থা হয়েছে তার চেয়ে অনেক করুণ অবস্থা হবে এই জুলাই আগস্টের অভ্যুত্থান বলুন, এই জঙ্গি অনাচার বলুন, এর সাথে যারা যুক্ত আছে, ইউনূসের সরকারে যারা যুক্ত আছে, তারা সবাই কিন্তু এর চেয়ে করুণ পরিণতি ভোগ করবে। এটার জন্য হয়তো আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ওরা ভয় পায় আওয়ামী লীগকে, কারণ ওরা জানে আওয়ামী লীগের পেছনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে এখন বাংলাদেশের প্রায় 60-70% মানুষ দাঁড়িয়ে গেছে। কারণ গত এক বছরের অন্যায়, নির্যাতন, অত্যাচার, দারিদ্র এবং আপনার বেকারত্ব ইত্যাদিতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অতিষ্ঠ। ফলে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, এবং এই জনপ্রিয়তা বাড়া যারা সরকারে বসে থাকে, ডাকাতি করে হোক আর যে করে হোক, তারা কিন্তু এটা অনুভব করে। ওরা যত অনুভব করছে তত ওদের আপনার হৃৎপিণ্ডের মধ্যে ধুকধুকানি বাড়ছে, ভয় বাড়ছে। সেই ভয়ের প্রকাশ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। রাষ্ট্রটাকে দখল করে সে মবের মাধ্যমে আপনার বিনা বিচারে শত শত মানুষকে সে খুন করালো। তার হাতে আপনার হাজার হাজার পুলিশ খুনের রক্ত, তার হাতে আপনার শত শত আওয়ামী লীগের নেতা কর্মী খুনের রক্ত, লক্ষ লক্ষ বাড়িঘর ডাকাতির আপনার সব অন্যায়ে তার হাত কিন্তু রঞ্জিত। এই রকম একজন অপরাধী আপনি ইতিহাসে খুব কম খুঁজে পাবেন, না বাংলাদেশে না বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে। এবং আমি তো যা বলি বা একটা ভালো বললাম, বলতে হয় দেখে যে সে কি একটা টেলিফোন করেছিল, তারপরে সে কোনো সত্য বাংলাদেশের সাথে বলেনি, কোনো ভালো কাজ সে করে আমাদেরকে দেখাতে পারেনি। এবং সে যেই ধরনের বাজে লোক, যে ধরনের বাটপার একজন ক্রিমিনাল, এই ধরনের ক্রিমিনালের পক্ষে কোনো ভালো কাজ করাও সম্ভব কখনোই হয় না। আপনি যদি গত 40 বছরের ইউনূসের জীবনটাকে আপনি যদি একটু ব্যবচ্ছেদ করে দেখবেন যে এর মধ্যে বাটপারি ছাড়া কিচ্ছু নাই, মানুষের সাথে চাতুর্য ছাড়া কিচ্ছু নাই। দেশি বিদেশি সব ধরনের আপনার যারা বাটপাররা বসে থাকে বিভিন্ন ভাবে অর্থ কামানোর জন্য, তাদের সাথে সহযোগিতা করা ইত্যাদি করা ছাড়া তার জীবনে কিন্তু কিছু নাই। দরিদ্র বান্ধব, মানুষ বান্ধব কোনো কিছু ইউজ করে না। কোনো কিছু করেছে এটার আপনি প্রমাণ দিতে পারবেন না, কেউ প্রমাণ দিতে পারবে না। তার যা কিছু হয়েছে আপনি দেখবেন, গ্রামীণ ব্যাংক এটা মানুষের শোষণ করার একটা পদ্ধতি। যেহেতু বাংলাদেশে প্রচুর দরিদ্র মানুষ যে কোনো সময় পাওয়া যায়, সুতরাং এই ধরনের একটা ব্যবস্থা যেটা পুরোপুরি শোষণ ভিত্তিক একটা ব্যবস্থা, সেটা কায়েম করে সে সারা পৃথিবীতে আপনার সে বিখ্যাত হয়েছে মিথ্যা কথা বলে বলে। যখন কোনো বিদেশিকে এনেছে, আগে সবকিছু অর্কেস্ট্রেট করে রেখেছে, কে বক্তৃতা দিবে, অর্থাৎ কোন দরিদ্রটাকে দেখাবে, সে তাকে আগে কাপড় চোপড় দিয়ে পরিয়ে রাখা, কথা শিখিয়ে রাখা ইত্যাদি। আর এই গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনূসের যা কিছু আছে সব ব্যবসা আপনার, সেই তার গ্রামীণ ফোন বলুন বা অন্যান্য যা কিছু বলেন, গ্রামীণ ফোন ছাড়া বাকিগুলো অবশ্য সবই ফেল মেরেছে। তো এই একটা লোক যার জীবনে কোনো সত্য নাই, যে কখনো সত্য বলে মানুষের কাছে আসেনি, মিথ্যা বলে প্রতারণা করে করে সে জীবনে এত দূর এসেছে, তার আমলে আপনার এই বাংলাদেশে আজকে কি ঘটবে এইটা আসলে আমি প্রেডিক্ট করতে চাই না। আমি শুধু কয়েকটা জিনিসের প্রতি আপনার দর্শকদের দৃষ্টি ফেরাতে চাই। আপনি দেখুন, আমি একটু আপনাকে যুক্ত করি, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে গতকালকে তারই খুব প্রভাবশালী উপদেষ্টা, যাকে তিনি আমেরিকায় নিয়ে তার যে মূলত এই চক্রান্তের বড় একজন স্টেক হোল্ডার ছিল, যাকে তিনি আন্তর্জাতিক মহলেই পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসাবে, সেই মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছিল 111 এর পদধ্বনি। পরবর্তীতে দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে আবার সেটি তিনি সরিয়ে নিলেন। তো এটিও যদি আপনি একটু আপনি বলার সময় বলেন যে এটি কেন, তিনি আসলে কেন এই 111 এর বিষয়টাকে সামনে নিয়ে আসলেন ঠিক 5 তারিখের আগের দিন। দেখুন তৌফিক ভাই, এই যে মাহফুজ আলম যে ছেলেটা, আপনি যদি দীর্ঘদিন ধরে আপনি আত্মঘাতী জঙ্গিদের চরিত্র বিশ্লেষণ করেন, তাদের চোখ মুখ আপনি যদি পরীক্ষা করেন, এই ছেলেটার মধ্যে আত্মঘাতী জঙ্গি হওয়া সব ধরনের আপনার বৈশিষ্ট্য বিদ্যমান। সে প্রচন্ড অস্থির প্রকৃতির, সে বারবার এটা সেটা আমরা দেখেছি, অনেক কিছু আপনার সে পোস্ট দেয় আবার তুলে ফেলে, কিন্তু মাঝে মাঝে সে কিন্তু সত্য কথা বলে ফেলে। সে সবচেয়ে যে সত্য কথাটা বলেছে সেটা কিন্তু আমরা জানি যে এই যে জুলাই আগস্টে যেই অনাচারটা হয়েছে, এটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।
ষড়যন্ত্র। ওইখানে কোনো গণহত্যা হয় নাই। দেখেন, ওই মক্কেল কিন্তু বলে দিয়েছে ওইখানে কোনো গণহত্যা হয় নাই, তারপরে এখন কিন্তু ইউনূস গণহত্যার বিচার করছে। বিচার করলে তো গণহত্যায় যায় যে জঙ্গিরা আপনার গোলা বারুদ নিয়ে উপস্থিত হয়েছিল তাদেরই তো বিচার করার কথা, এবং ভবিষ্যতে কোনো একদিন এই বিচারগুলো হবে। তো মাহফুজ আলম মাঝে মধ্যেই এখন কথা বলে ফেলে, আবার পরে সে ফেরত নেয়। তার আরো একটা জিনিস খেয়াল করেছেন, সে একবার একটা মানচিত্র প্রকাশ করেছিল যেখানে জঙ্গিদের যেসব উচ্চাভিলাষ থাকে আর কি, সেখানে সে ভারত, নেপাল ইত্যাদি, ভুটান সব মিলে একটা বড় অংশকে সে দখলে নিবে এইরকম একটা পরিকল্পনার মতো করে একটা ম্যাপ সে ফেসবুকে পোস্ট করেছিল। এবং আরো বিভিন্ন সময়ে কখনো মিথ্যা কখনো সত্য। ধরুন এই যে তার যে মানচিত্র প্রকাশ, এটা তার সাম্প্রদায়িক ঘৃণা থেকে এসেছে। এর আগে সে আরেকটা ফেসবুক পোস্ট দিয়েছিল, ওটা হয়তো সে ডিলিট করে নাই, গুরুত্বপূর্ণ। সে বলেছিল যে ওইখানে আপনার 5,000 মানুষ মারা গিয়েছিল, 1.5 লক্ষ মানুষ ওই গত জুলাই আগস্টে অনাচারের সময় 1.5 লক্ষ মানুষ আপনার আহত হয়েছিল। অর্থাৎ এক এক সময় এক একটা পোস্ট দেয়, কোনোটা সত্য কোনোটা মিথ্যা, কোনোটা আপনার আকাঙ্ক্ষা প্রকাশ করে, কোনোটা যা হয়ে গেছে তাই প্রকাশ করে। তো আজকের যে পোস্টটা আমি দেখলাম, এটা মূলত তার মনের ভয়। আপনি চিন্তা করেন, আপনি এই যে জঙ্গিগুলা, আমরা সাধারণ মানুষ হলে অনেক বেশি ভয় পেত, কিন্তু আত্মঘাতী জঙ্গিরা একটু কম ভয় পায়। কেন কম ভয় পায় জানেন? কারণ হলো তার মাথার ভেতরে তো রয়ে গেছে যে আমি তো জীবনটা দিতে এখানে এসেছি। হ্যাঁ, তার জন্য যদি 2 দিন বেশি পাওয়া যায়, 5 দিন যদি বেশি পাওয়া যায়, সেটা তো আমার জন্য একটা ক্রেডিট, এখানে আর কোনো আপনার সমস্যা নাই। প্রতিটা জঙ্গি, আপনি নাহিদ বলুন, তারপরে সজীব ভুঁইয়া বলুন, তারপরে আরো যারা যারা আছে, এগুলো প্রত্যেকটা এক একটা আত্মঘাতী জঙ্গি। তবে এই আত্মঘাতী হওয়ার সবচেয়ে বড় আপনার বৈশিষ্ট্য আমি এই মাহফুজ আলমের মধ্যে দেখতে পাই। এবং আজকের যে পোস্টটা, এইটাকে আমার ভয়ের মতো একটা পোস্ট মনে হয়েছে। আর দ্বিতীয় হতে পারে এই লোকগুলা যারা এই জঙ্গিতন্ত্রের অংশ, বিশেষ করে ইউনূস, তার যে কোর গ্রুপ, যেখানে এই আপনার লাল বদরগুলো আছে, তারপরে আর 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 এই যে পিনাকি আছে, ইলিয়াস হোসেন আছে, এবং ডাস্টবিন আছে, যে ওই যে আপনার ইউনূসের যে আপনার প্রেস সচিব, এরা কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট তৈরি করে আপনার ইয়েকে দেয়, পিনাকিকে দেয়, ইলিয়াসকে দেয়, তারপরে আপনার এই আরো যারা আছে, কনক সরোয়ার, অন্তত এই 3টে মেইন ওদের কোর গ্রুপ, আমি যেটা বুঝি আর কি। তো এদের যখন যেটা লাগে, যেটা ভেতর থেকে বলতে পারবে না, সেটা বাইরের লোকজনকে দিয়ে বলায়, যেসব ইয়েরা আছে। তো এইটা কোন দিকের এই ফেসবুক পোস্ট, যেটা বোধহয় এর মধ্যে আবার ডিলিট করে ফেলা হয়েছে, এইটা যেটা ডিলিট করে ফেলা হয় খুব সম্ভবত এটা সে ভয় থেকে দিয়েছিল, এটাই আমার মনে হয়। আর জুলাই আগস্ট সনদ নিয়ে যেটা কিছু কথা বলা দরকার। আসলে দেখেন, জুলাই আগস্ট সনদ দিক আর যাই কিছু দিক, আমি আপনার এখানেও বলেছিলাম, আরেকবার বাংলাদেশের মানুষদের স্মরণ করিয়ে দিতে চাই। গত বছর জুলাই আগস্টের জঙ্গি উত্থানের পর যখন আপনার তাজ হাসমি, পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, এই ধরনের জঙ্গিরা এবং জঙ্গি থিওরিস্টরা ইউনূসকে আপনার বারবার বলছিল, ইউনূস তুমি এখনো কেন সব আওয়ামী লীগ মেরে ফেলছো না। ইউনূস এবং তার লোকজন গিয়ে প্রায় 3-4 হাজার মানুষ মেরে ফেললো, আরো অনেক আপনার আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ফেললো, এবং আপনার হাজার হাজার বাড়ি ঘর লুটপাট করলো। কিন্তু যে কাজটা ওরা করতে পারেনি, যেটা করলে ওরা সাকসেসফুল হতো, সেটা হলো বাংলাদেশের সব আওয়ামী লীগকে মেরে ফেলা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষকে মেরে ফেলা। যেই মেরে ফেলার উপর কিন্তু ওদের সাফল্যটা আপনার নির্ভর করে। এই যে তারা মেরে ফেলতে পারেনি, এর অর্থ হলো তাদের ওই জিনিসটা ব্যর্থ হয়ে গেছে। সেই ব্যর্থ জিনিসের উপর দাঁড়িয়ে আজকে আপনার তারা জুলাই আগস্ট ঘোষণা দিবে, সেই ঘোষণায় কি লেখা থাকবে, এইটাতে আসলে বাংলাদেশের কিচ্ছু এসে যায় না। এগুলো আপনার বাংলাদেশের সাধারণ মানুষ জঙ্গিদের ফাঁদে পড়ে, বিদেশি টাকার ফাঁদে পড়ে, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আপনার নায়ক, নায়িকা, সবাইকে তারা নামিয়ে দিল। এরা কান্নাকাটি করলো, টাকা পেয়ে, আমেরিকান ডলার পেয়ে এরা কান্নাকাটি করলো, সাধারণ মানুষের মনকে আপনার অস্থির করে তুললো। একজন মরলে ওরা 5 জন মরেছে বলেছে, একজন পুলিশ মারলে ওরা
ওরা 100 জন জঙ্গিরা গুলি করে মেরেছে। এই অনাচারের মাধ্যমে ওরা সাধারণ মানুষকে রাস্তায় নেমে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ দখল করেছে। কিন্তু বিপ্লব করতে হলে ওদের দরকার ছিল বাংলাদেশের 10 কোটি মানুষকে মেরে ফেলা, সেটা ব্যর্থ হয়ে গেছে। সুতরাং জুলাই আগস্টের এখন যে সনদ দিবে দিবে, এগুলো হলো বাংলাদেশের মানুষের উপর এক একটা শাস্তি। শাস্তিটা কিসের? বাংলাদেশের মানুষ যে ভুলটা করেছে, তারা যে প্রতারণার ফাঁদে পা দিয়েছে এবং প্রতারণার ফাঁদে পা দিয়ে এখন যে নিস্তব্ধ হয়ে আছে, তারা যে আবার জেগে উঠছে না এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এই যে পর্যায়গুলো চলতেছে এটার মধ্যে এক একটা আপনার শাস্তির পর্যায় যুক্ত হচ্ছে। এই জুলাই আগস্টের আপনার এখন যে ঘোষণাপত্র বলুন ইত্যাদি বলুন, এইটা বাংলাদেশের মানুষের জন্য একটা ক্ষণস্থায়ী জিনিস, এটার কোনো আইনি ভিত্তি নাই, ভবিষ্যতেও থাকবে না। আপনি যতই এই ঘোষণার মাধ্যমে আপনি জঙ্গিদের ইনডেমনিটি দেন, এটা তো সবাই দেখে গেছে যে বঙ্গবন্ধুর খুনিদের কিন্তু ইনডেমনিটি দেয়া হয়েছিল। হ্যাঁ, একজন লিখেছিল ইনডেমনিটি, আরেকজন অর্থাৎ খন্দকার মোশতাক এটা জারি করেছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে সংবিধানের অংশ করেছিল। কিন্তু দেখেন বঙ্গবন্ধুর খুনিদের এই কি বলে মানে আপনার বিচার কিন্তু কেউ ঠেকাতে পারেনি। হ্যাঁ, সেই বিচারের একটা ব্যাপক রূপ ছিল। সেই বিচার হয়তো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঠিক বিচারটা সেদিন হবে যেদিন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠনে মনোনিবেশ করবে। সেটা আমরা অতীতে দেখেছি, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে করতে, সাংস্কৃতিক ক্ষেত্রে তারা সেটা সাকসেসফুল ভাবে করতে পারেনি। সাংস্কৃতিক ক্ষেত্রে যদি তারা সাকসেসফুলি করতে পারত বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার, তাহলে কিন্তু জুলাই আগস্টের জঙ্গি উত্থান হয় না। আমি যেটা বলতে চাচ্ছি, এই জুলাই আগস্টের ঘোষণাপত্র বলুন, গত বছরেও আমরা একটা ইনডেমনিটির কথা শুনেছি, অর্থাৎ পুলিশ হত্যার বিচার করা যাবে না। আবার এর মধ্যে আমরা শুনেছি যে পুলিশের মধ্যেও আপনার পুলিশের মনের কষ্টটা তো বিরাজমান, কারণ পুলিশ একমাত্র জুলাই আগস্টে পুলিশ একমাত্র আপনার দেশপ্রেমিক বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছিল এবং তারা অসংখ্য পুলিশ কিন্তু এরা মেরে ঝুলিয়ে রেখেছিল। দেখেন, ঝুলিয়ে রাখার গল্পটাও একটু হয়তো পরে করব সময় পাইলে। আমি এখানে যেটা শেষ করতে চাচ্ছি, বঙ্গবন্ধুর খুনিদের যেই অবস্থা হয়েছে তার চেয়ে অনেক করুণ অবস্থা হবে এই জুলাই আগস্টের অভ্যুত্থান বলুন, এই জঙ্গি অনাচার বলুন, এর সাথে যারা যুক্ত আছে, ইউনূসের সরকারে যারা যুক্ত আছে, তারা সবাই কিন্তু এর চেয়ে করুণ পরিণতি ভোগ করবে। এটার জন্য হয়তো আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কিন্তু আমরা এই যে দেখলাম গত প্রায় 1 মাস পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যে দলটি এনসিপি সারা দেশ ঘুরে ঘুরে তারা ক্যাম্পেইন করলো, তাদের পক্ষে জনমত নিয়ে আসার জন্য, মানুষকে ভিড় জমানোর জন্য অনেক জায়গায় আমরা দেখলাম জামাত বা ইসলামী আন্দোলনের মতো ইসলামী দলগুলো তাদের লোকজন দিয়ে সেগুলো অন্ততপক্ষে দৃশ্যমান কিছু করেছে। পাশাপাশি গোপালগঞ্জে যে হত্যাকাণ্ডটি হলো, এরপরে ঢাকায় এসে গতকাল বা আগের দিন যেই সমাবেশটি তারা করলো, সমাপনী যে সমাবেশ, এবং বেশ বড় সড়ো আয়োজন তাদের ছিল, কিন্তু সেইখানে লোক সমাগম দেখা গেল একেবারেই তলানিতে। আগামীকালকে আজ যে আয়োজনটি হবে সেটি নিয়ে আমরা দেখলাম যে ট্রেন ভাড়া করে মানুষ নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরপরও তবে কেন তারা এই আনন্দ উল্লাস বা উচ্ছ্বাস প্রকাশের এই দিনটি, বিজয় উল্লাসের দিনটি তাদের হওয়ার কথা ছিল, তাহলে তারা আবার 1 বছর যেতে না যেতেই কেন আওয়ামী লীগকে তারা এত ভয় পায়? আওয়ামী লীগকে তো তারা নিশ্চিহ্ন করে দিয়েছে বলে দাবি করছে, এই ভয়টা কেন তাদের মধ্যে? ভয় পাওয়ার তো আসলে বাস্তব ভিত্তিক কারণ আছে। দেখেন, আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নিজেই স্বীকার করেছেন যে তিনি চান নাই মানুষ খুন হোক। সেজন্য তিনি তার বৈধ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ না করে তিনি এই যে একটা অনাচার সৃষ্টি করা হয়েছে সেটা থেকে উনি পেছনে সরে গেছেন। একজন মানুষের প্রতি দরদি নেতার এইটাই করতে হয় এবং তিনি সেটাই করেছেন। কিন্তু জঙ্গিরা তো জানে, তারা জানে যে তারা সত্যিকারে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেনি, তারা ক্ষমতায় এসেছে, আমার কথা না মাহফুজ আলমের কথায় দেখেন যে তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। সেই ষড়যন্ত্রে মার্কিনীরা সরাসরি $29 মিলিয়ন ঢেলেছে। এই যে আপনি নায়ক নায়িকা যেগুলো আমরা দেখি, বাঁধন, এই যে আরো কত নাম আছে, এরা কিসের জোরে এত কান্নাকাটি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন হঠাৎ করে এত বড় একজন অস্কার বিজয়ী অভিনেতা অভিনেত্রী হয়ে গেলেন? সবই কিন্তু আমেরিকান ডলারের
খেলা। ডলার হয়তো এখনো কিছু বাকি আছে, কিন্তু যারা মূল জঙ্গি মাহফুজ এবং আপনার ইউনুস, তারপরে যারা এই এনসিপি বলেন, এরা সবাই তো জানে যে এরা একটা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। সুতরাং এখানে গণমানুষের কোনো সাপোর্ট নাই। সেই সাপোর্ট যে নাই, আমরা তো এই এনসিপির বিভিন্ন জায়গায় যাওয়াতে আমরা দেখেছি। সর্বশেষ আমরা ঢাকায় দেখলাম। দেখুন, এনসিপি এখানে আরেকটা জিনিস আমি একটু জোর দিয়ে বলতে চাই। দেখুন, এনসিপি বলতে বাংলাদেশে কিছু নেই, এটা হলো শিবিরের একটা এক্সটেন্ডেড পার্ট। এবং জামাত শিবিরের এই রাজনৈতিক কৌশলটা একটু বোঝার চেষ্টা করুন তৌফিক ভাই। দেখুন, আমি যদি একটা দল করি, আমি একজন, আমি যদি একসাথে দুইটা দল করতে পারি, আমি দুইজন। আপনার এনসিপির জনসমর্থন কি ওইখানে গিয়ে এখন হয়তো ওদের মধ্যে কোনো টানা পড়েন চলছে, এই জন্য শিবির তাদের কর্মীদের পাঠাচ্ছে না। প্রথম তো আমরা দেখেছি যে এনসিপির কোনো মিটিং এ গিয়ে শিবিরের কর্মীরা, জামাতের কর্মীরা বা অন্যান্য মৌলবাদী হিজবুত তাহরিরের কর্মীরা গিয়ে বসে থাকে। অদ্ভুত বিষয় দেখেন, এই যে একটা চালাকি, বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো কি এটা ধরতে পারছে? আপনার মনে করেন যে আজকে পল্টনে একটা মিটিং হচ্ছে সকালে, হ্যাঁ, আবার আপনার বিকালে হচ্ছে মনে করেন যে সোহরাওয়ার্দী উদ্যানে, হ্যাঁ, একটা জামাত করলো, একটা এনসিপি করলো, এক জায়গায় 5,000 লোক হলো, আরেক জায়গায় 5,000 লোক হলো। দিনের শেষে কিন্তু তারা দেখাচ্ছে জামাত আর এনসিপির 10,000 সমর্থক আছে, কিন্তু মূলত এই 5,000 এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। আপনি কি বুঝতে পারছেন কত চাতুর্যের এটা একটা রাজনীতি? এটা কিন্তু তাদের সংখ্যাটা বাড়াচ্ছে, যে এনসিপি জামাত যখন আমরা একসাথে ধরবো, আমরা 20 লাখ চিন্তা করবো, কিন্তু মূলত মানুষ 10 লাখ। এরা এনসিপিতেও আছে, আবার এরা জামাতেও আছে। এইভাবে প্রতিটা জায়গায় একেবারে শুরু থেকে বাংলাদেশের এই স্বাধীনতা বিরোধী দলগুলো অত্যন্ত ক্রিয়েটিভ ওয়েতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আওয়ামী লীগকে বারবার ধোঁকা দেয়। কিন্তু আমার দুঃখ হয় যে আওয়ামী লীগের মাথায় কেন এই সৃষ্টিশীল জিনিসগুলো ধরতে পারে না, তারা কেন গভীরভাবে চিন্তা ভাবনা করে না, যেখানে পুরো বাংলাদেশ শত্রু দ্বারা আপনার ঘিরে আছে, স্বাধীনতা বিরোধী দ্বারা। আপনার প্রশ্নের উত্তরে এটাই বলবো যে ওরা ভয় পায় আওয়ামী লীগকে, কারণ ওরা জানে আওয়ামী লীগের পেছনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে এখন বাংলাদেশের প্রায় 60-70% মানুষ দাঁড়িয়ে গেছে। কারণ গত 1 বছরের অন্যায়, নির্যাতন, অত্যাচার, দারিদ্র এবং আপনার বেকারত্ব ইত্যাদিতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অতিষ্ঠ। ফলে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, এবং এই জনপ্রিয়তা বাড়া যারা সরকারে বসে থাকে, ডাকাতি করে হোক আর যে করে হোক, তারা কিন্তু এটা অনুভব করে। ওরা যত অনুভব করছে তত ওদের আপনার হৃৎপিণ্ডের মধ্যে ধুকধুকানি বাড়ছে, ভয় বাড়ছে। সেই ভয়ের প্রকাশ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আরেকটা জিনিস যে আপনি এর মধ্যে নিশ্চয়ই শুনেছেন যে জাস্ট কয়েকদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পরপর 2-3 দিন তারা বলেছেন যে শুধুমাত্র দেশের ভেতরেই না, দেশের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে চক্রান্ত হচ্ছে। আবার তাদের ভাষায় মানে ফ্যাসিস্ট, তারা বলতে চায় যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য এবং আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে। এবং এটি নিয়ে তারা একদিন বৈঠকও করেছে হঠাৎ করে রাত্রেবেলা, যেদিন সচিবালয়ের ঘটনা ঘটলো তার পরের দিন। তো তিনি আগে তো দেখতাম শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থন নাকি ভারতকে মিন করতে, তারা এখন তো আরো বড় পরিসরে বলছে। তাইলে ডক্টর ইউনূসকে তো আমরা জানি যে আমেরিকা তার পক্ষে, সারা বিশ্ব নাকি তার পক্ষে, তিনি আগে এটা বলতেন। এখন তিনি এই বহির্বিশ্বকেও কেন ভয় পাচ্ছেন? এটার আবার কি অর্থ থাকতে পারে? দেখুন, ইউনূস তার যত প্রভু আছে সবাইকে হতাশ করেছে। আপনি ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের লাইনটা বোধহয় একটু ডিস্টার্ব করছে। যে জিনিসটা দেখেন, যে জুলাই আগস্টের জঙ্গিরা বছরের পর বছর আপনার যতগুলো প্রোপাগান্ডা করেছে, একটা ছিল যে শেখ হাসিনা আপনার দিল্লির কৃতদাস, এই আপনি জঙ্গি জাহেদুর রহমান সেই শেখ হাসিনার মুখের সামনে বসে, ঢাকা শহরে বসে দিনের পর দিন কৃতদাসী, দিল্লির কৃতদাসী এগুলা বলে গেছে। আর বাহির থেকে ইলিয়াস এবং আপনার এই পিনাকি, এরা আপনার অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এবং আমরা জানি যে জামাত শিবিরের আপনার অন্যকে আপনার ঘায়েল করার একটা বড় কৌশল হইলো গালিগালাজ। এবং এখন আমি ফেসবুকে যখন লিখি তখনও দেখি যে এরা কি ভয়ানক গালিগালাজ করতে পারে। অদ্ভুত বিষয় হলো, দেখেন ওরা
এই শেখ হাসিনাকে দিল্লি দাসী ইত্যাদি বলে বলে বাংলাদেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষের যারা বিশ্বাস করে ভারতকে ঘৃণা করলে তারা ভেস্তে যাবে তাদের মন বিষিয়ে তুলছে। কিন্তু প্রকারান্তরে একটা ঘটনা ঘটে যাচ্ছে যে আমেরিকা বরঞ্চ একজন কৃতদাসকে বছরের পর বছর বছরের পর বছর সব ধরনের পশ্চিমা পুরস্কার দিয়ে রেডি করেছে। ফলে আমরা দেখলাম কি ইউনূস সত্যিকার অর্থাৎ মার্কিন মুল্লুকের এক কৃতদাস। কিন্তু মার্কিন মুল্লুকে আপনার 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখ যে আপনার টুইন টাওয়ার ধ্বংস হলো, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ইসলামিক জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে একটা টানাপোড়েন চলছে। যদিও তারা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মৌলবাদকে ব্যবহার করে, কিন্তু মার্কিন সমাজে এবং বিশেষ করে মার্কিনের যে বর্তমান প্রেসিডেন্ট তার একটা আপনার অঙ্গীকার আছে যে এই মৌলবাদকে উনি পছন্দ করবেন না, কোনো জায়গায় জায়গা দিবেন না। এখন যখন তারা দেখছে ইউনূসের একমাত্র শক্তি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদীরা, এতে কি মার্কিনীদের মধ্যে কোনো টানাপোড়েন হচ্ছে না? আর ইউরোপিয়ানরা যারা মার্কিন সমর্থনের কারণে বা মার্কিনীদের সাথে তাদের সুসম্পর্কের কারণে তারা ইউনূসকে আপনার সমর্থন জানানোর কথা, তারা তো আরেকটু দূরে। তো তারা যখন দেখছে যে এই জঙ্গিবাদী গোষ্ঠী ছাড়া ইউনূসের বাংলাদেশে সত্যিকারে কোনো ভিত্তি নাই, তাহলে তারাও কিন্তু বিগড়ে যাচ্ছে। এরপরে আপনি যদি ভারত, চীন এইসব দেশে আসেন, রাশিয়া এইসব দেশে আসেন, রাশিয়া কিন্তু জঙ্গিবাদী যে কোনো জঙ্গিবাদী মুসলিম গোষ্ঠীকে খুব কড়া ভাবে তারা কিন্তু আপনার একেবারে মেরে ফেলে। তারপরে চীন দেখেন, চীন ভয় করে মৌলবাদকে, আপনার ভারত ভয় করে, ইসলামিক জঙ্গিদেরকে সব দেশ ভয় করে। সুতরাং ইউনূসকে তারা যতই ভালোবাসুক, ইউনূসকে যতই মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার ভ্যাসেল আপনি মনে করেন না কেন, এই যে সে যে জঙ্গিবাদীদের ঘাড়ে উঠে বাংলাদেশকে দখল করলো, এইটা কোনো জায়গায় আপনার ভালো ছাপ ফেলার কথা নয়, কোথাও ফেলেনি। ফলে ইউনূসকে নিয়ে এখন সারা বিশ্ব দোটানায় আছে, বিশেষ করে তার যেসব সমর্থক গোষ্ঠী ছিল। এই দোটানায় থাকার কারণে তাদের লাভ লস, ইউনূস তো ভয় পাবেই। আমি বিশ্বাস করি ইউনূস শেষ পর্যন্ত ইউনূস কিন্তু তার আসলে বাকি জীবন নষ্ট করে ফেলেছে। এই যতদিন এইভাবে সে ক্ষমতা ধরে থাকতে পারে, তারপরে বাংলাদেশ হয় তার বিচার করবে, না হলে সে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে কোনো গর্তে লুকিয়ে থাকবে, সে কোনোদিন বাড়ির বাইরেও বের হতে পারবে না। আপনি এটা আমার থেকে লিখে নিতে পারেন। সুতরাং গোপালগঞ্জ হত্যাকাণ্ডটাই কি তার সর্বশেষ বহির্বিশ্বের বন্ধুত্ব বা যারা তাকে সমর্থন করতেন সেটি শেষ হয়ে গেল এই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে? এটি কি সবচেয়ে বড় একটি প্রভাব ফেলেছে কিনা নেতিবাচক তার উপরে? গোপালগঞ্জের হত্যাকাণ্ড একটা বড় ধরনের আপনার সারা বিশ্বে বড় ধরনের একটা আপনার কি বলবো যে আপনার শক সৃষ্টি করেছে। কিন্তু আমি মনে করি না যে শুধু গোপালগঞ্জের কারণে ইউনূসের সমর্থন নেমে যাচ্ছে। আমি মনে করি প্রথম থেকেই আপনি দেখেন না বাংলাদেশে আজকে গত 1 বছরে বাংলাদেশের কি হচ্ছে। আপনি বাংলাদেশের মানুষের জন্য আমার কথা বলতে ইচ্ছে করে, দেখেন যদি একটা পজিটিভ চেঞ্জ হতো, আমরা যদি আপনার কল্পনায়ও আনি শেখ হাসিনাকে বিদায় করে, তাহলে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো, বাংলাদেশের মানুষের মনে স্বস্তি ফিরে আসতো, বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পেত, বাংলাদেশের মানুষ আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারতো। এখন বাংলাদেশের মানুষ কি পেল? বাংলাদেশের মানুষ পেল মবের খুন, বাংলাদেশের মানুষ পেল লক্ষ লক্ষ বাড়িঘর ডাকাতি, বাংলাদেশের মানুষ পেল লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল, বাংলাদেশের মানুষ পেল তাদের ভবিষ্যৎ বলতে কোনো স্বপ্ন ইউনূস আর রেখেনি। এবং একটা তরুণ প্রজন্ম, আপনি চিন্তা করেন এই ইউনূস সারা বিশ্বে তরুণদের কথা বলে বলে সারা বিশ্বকে সে আপনার বিমোহিত করে রেখেছিল। সেই ইউনূস বাংলাদেশের একটা তরুণ প্রজন্মের জীবন সে ধ্বংস করে দিয়েছে। আজকে তরুণ প্রজন্মের সামনে আপনার শুধু একটা স্বপ্ন যে এনসিপিতে যোগ দিয়ে চাঁদাবাজি করো, না হলে আর কোনো ভবিষ্যৎ নাই। আপনি বলুন একটা জেনারেশন কি শুধু চাঁদাবাজির উপর নির্ভর করে চলতে পারে? তাহলে দেশ যাবে কোথায়? আর এই তরুণদের স্বপ্ন ভবিষ্যৎ কোথায় যাবে? আগে তো এরা ভালো পড়াশোনা করে বিদেশে যেত বা দেশে কিছু করতো, এখন তো এদের কোনো দিকে কোনো ঠাঁই নেই। কারণ যেভাবে জঙ্গিবাদ বাংলাদেশে এসছে, যেভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাংলাদেশকে আপনার একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমি শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প দেখি না। যত বিকল্প দিবেন, বিদেশের সব রাস্তা বাংলাদেশে বন্ধ, কোনো ধরনের আপনার বিনিয়োগ এখানে হবে না। আমি এখনো দেখি ওই টাউট ছেলেটা, সে ইউনূস যাকে নিয়ে এসে আশিক নামে এক বদমাস, এই ছেলে এখনো আজ
আজকে 2000 কোটি টাকা আসলো, কালকে 4000 কোটি টাকা আসলো, এইভাবে সে ফেসবুকে পোস্ট দেয়। এরা যে কি পরিমাণ জোচ্চুরি বাংলাদেশের সাথে করছে, কিভাবে মিথ্যা কথা বলছে এবং বাটপারি করে এরা রাষ্ট্রের অর্থ ধ্বংস করছে, কিন্তু রাষ্ট্র কিন্তু কিছুই পাচ্ছে না। মানুষ দরিদ্র হচ্ছে, মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, মাঝখানে শুধু ইউনূসের লাভ। আপনি দেখেন ইউনূস গত 1 বছরে কমপক্ষে 10,000 কোটি টাকার ব্যক্তিগত লাভ সে করে নিয়েছে রাষ্ট্র দখল করার পর থেকে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখলাম যে তাকে বসানোর জন্য এবারই শুধু না, এর আগে আমরা 111 এর কথা যদি বলি তখন বা মাঝের সময়গুলোতে সবসময় তার খুব ঘনিষ্ঠ যারা ছিল বাংলাদেশের কোর গ্রুপে, তার মধ্যে দুজন তো সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আরেকজন টিআইবির ইফতেখারুজ্জামান। তারা কয়েকদিন আগে যেমন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন, অনেক কথাই তিনি বলেছেন যে 30 লাখ প্রায় 28 লাখের মতো বেকার হয়ে গেছে। তারপরে সর্বশেষ তিনি আলোচিত যে কথাটি বলেছেন যে এখন ডক্টর ইউনূসের আসলে এক্সিটের সময় চলে এসছে। আবার অন্যদিকে গতকালকেই টিআইবির ইফতেখারুজ্জামান তিনি প্রতিবেদন প্রকাশ করে বলেছেন যে এই যে কিংস পার্টি হিসেবে এনসিপি কে তিনি প্রকাশ্যেই বলেছেন এবং এই সরকারের সময় কি অপকর্মগুলো হয়েছে সেগুলো বলেছেন, গণমাধ্যম কর্মীদের উপরে কিভাবে নিপীড়ন হয়েছে সেগুলো বলেছেন। অর্থাৎ এই প্রতিবেদনটি এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। তো এই দুজন তো সবাই জানে যে খুবই শক্তিশালী স্টেক হোল্ডার ছিল তার পক্ষে। তো তারা দেশের ভিতরেও কেন তার বন্ধুরা এরকম দূরত্বে যাচ্ছে? এর মধ্যে কি আসলেই তারা দূরত্বে চলে যাচ্ছে, নাকি আবার কোনো নাটক বা লোক দেখানো কোনো বিষয় আছে? আপনার কি মনে হয়? না, আশঙ্কা কাজ করছে। আপনি প্রথমে দেবপ্রিয় কথায় আসেন। দেবপ্রিয় কি? দেবপ্রিয় হলো বাংলাদেশে গড়ে ওঠা সুশীল সমাজ নামে অতি বড় বদমাশদের একজন। আপনি দেখবেন এই দেবপ্রিয়কে ইউনূস নিয়োগ করেছিল যে শেখ হাসিনা সরকারের আমলে কত টাকা পাচার করা হয়েছিল, সে যোগ বিয়োগ করে বলে দিল 234 বিলিয়ন ডলার। আপনি চিন্তা করতে পারেন প্রতি মাসে নাকি শেখ হাসিনা সরকারের সময় 1.5 বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছিল। তাহলে দেখেন এই 1.5 বিলিয়ন ডলার করে গত 1 বছরে তো 18 বিলিয়ন ডলার এই ইউনূসের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের খাতে থাকা উচিত। সেটা কি আছে? ইউনূস কিছু টাকা ধরে রেখেছে, কারণ বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে আমদানি বলতে কিছু নেই। শিল্প কলকারখানা যদি না চলে, বড় ধরনের আমদানি হয় না, মানুষ নতুন করে এলসি খুলছে না, ফলে ডলারের কোনো আপনার হিসাব মানে কোনো খরচ নাই অ্যাকচুয়ালি। আফগানিস্তানেও আপনি গিয়ে দেখবেন, আফগানিস্তানে জঙ্গিরা আবার অনেক সময় এটাও বলে যে এখন আফগানিস্তানের 1 টাকা মানে একটা কারেন্সি মানে ডলার নাকি 5-6 ডলার পাওয়া যায়। আসলে হয় কি, ওর টাকার তো কোনো বিনিময় নেই, সে বিদেশে টাকা যাচ্ছে না, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই বিদেশের সাথে। অনেকটা আফগানিস্তানের মতো হয়ে আছে বাংলাদেশের অবস্থা। এই যে দেবপ্রিয়রা মিথ্যা কথা বলে বলে আপনার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনার 1 টাকা যদি আত্মসাৎ হয় 100 টাকা বলে যে ধরনের অন্যায় করেছে বাংলাদেশের সাথে, এই দেবপ্রিয় তো ইউনূসের একটা পার্ট। একইভাবে আমি বলবো যে আপনার টিআইবির যে ইফতেখারুজ্জামান, সেই লোকও কিন্তু এই ইউনূসেরই পার্ট। সেও কিন্তু ইউনূস যেসব কমিটি করেছে সে একটা কমিটির হেড ছিল। এখন ইউনূসের যে ভবিষ্যতে দুর্দিন আসতেছে, এই লোকগুলা তো টের পাচ্ছে, এগুলা তো সব চালাচ্ছত, ফলে এরা ইউনূসকে সাবধান করছে। কারণ ভবিষ্যতে আপনি যাই বলেন, জুলাই আগস্টে জঙ্গিদের সাথে যারা গেছে, আপনার সেই ইফতেখার বলুন, সেই এই দেবপ্রিয় বলুন, ডেইলি স্টার বলুন, প্রথম আলো বলুন, আরো যেসব জঙ্গিরা আছে একেবারে চরম পর্যায়ের জঙ্গি, জাহেদ, জিল্লুর, এরা সবাই এখন, এদের মধ্যে আপনি অস্থিরতা দেখবেন। আমি গতকাল একটা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম, এই ছেলেটা অনেকটা কম পরিচিত, আপনি নিশ্চয়ই চিনবেন, আপনি যেহেতু মিডিয়া জগতে। তবে এই ছেলেকে সাংবাদিক বলা হয়, কি সাংবাদিকতা কোথায় করেছে আমি জানি না। আশরাফ কায়সার নামে একটা ছেলে, মাঝে মধ্যে দাড়ি সাদা হয়ে যায়, আবার কালো হইলে মানে কালো করে। এর চোখে মুখে আমি যেই আতঙ্ক গতকাল দেখতে পেলাম একটা ভিডিওতে, এরা সবাই এখন ভয় পাচ্ছে, কারণ এরা জানে এই ছেলে তো নিশ্চয়ই আমেরিকার ওই ডলার খেয়ে এই জায়গায় নামলো। এখন দেখেন আমেরিকার ডলারের এত শক্তি, মূলত এটা ছিল জঙ্গিদের একটা উত্থান এবং জঙ্গিদের একটা আন্দোলন, জামাত ইসলামের আন্দোলন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়া। কিন্তু এই জামাতের এজেন্ডা কি? যে একজন নাস্তিককে কতল করা। কিন্তু দেখেন
এই 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 জামাত কতগুলা নাস্তিককে তাদের সাথে পেয়ে গেল, তারা বদরউদ্দিন ওমরকে পাইলো, তারা ফরহাদ মজারকে তাদের সাথে পাইলো, আবার একটা ছেলে আপনার এখন বোধহয় সুইডেনে থাকে তাসনিম খলিল, একে পেলো, আরো কত ধরনের মানুষ। আপনি দেখেন আবার হিন্দু পেলো, কতগুলা হিন্দু আছে, কয়টার নাম বলবো আমরা, দেবপ্রিয়র নামই বলি। এইভাবে প্রথম আলো, ডেইলি স্টার, যাদেরকে বাংলাদেশের মানুষ সেকুলার হিসাবে চিনে, এদেরকে পাইলো। সাথে কত নটি, নাটকের লোক, সিনেমার লোক। আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশে মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা কত বড় বড় লোক তৈরি করেছে? তারা নাটকের জন্য তৈরি করেছে আপনার এই যে ফারুকি, যে এখন উপদেষ্টা, এখন সিনেমায় একটা ছেলে দেখেন মালেক আফসারি, মা এখন এত বড় দাড়ি রেখে সেও কিন্তু সমানে জঙ্গিদের আপনার বয়ান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই লোকগুলা কিছু জঙ্গি, কিছু হয়তো সেকুলার, কিন্তু সেকুলার হলো এরা বাংলাদেশের যে আপনার আদর্শ আছে তার সাথে বেইমানি করেছে, এবং ইউনুসের সাথে এই লোক সবগুলো ডুববে। আপনি যদি ভবিষ্যতে দেখেন যে আরো ব্যাপক হারে ইউনুসকে সাবধান করা হচ্ছে প্রথম আলো থেকে, ডেইলি স্টার থেকে, আমরা কিন্তু অবাক হব না। কারণ ইউনুস যেই কায়দায় রাষ্ট্র দখল করেছে এবং যে শক্তির অধীনে রাষ্ট্র দখল করেছে, সেই কায়দাও কখনো সাকসেসফুল হয় না, সেই শক্তিও পৃথিবীতে কোথাও সাকসেসফুল হয় নাই। মিশরে কিছুদিন হয়েছিল, পরে ধ্বংস হয়ে গেছে সমূলে। আপনার আফগানিস্তানে তারা রাষ্ট্র দখল করেছে, ওই আফগানিস্তান ছাড়া কোথাও তাদের সাকসেস নাই। বাংলাদেশের মাটি, যেখানে মানুষের মন বারবার চেঞ্জ হয়, সেখানে এরা কোনোদিন আপনার এই সাকসেসফুল, তাদের সাস্টেইনেবল হবে না। ফলে সবাই ভয়ে থাকবে, দিন যত যাবে, এরা যতদিন রাষ্ট্র ক্ষমতা আপনার দখল করে রাখবে, আপনি শুধু এই ভয়ই দেখবেন। এই দেবপ্রিয় বলুন, এই ইফতেখারুজ্জামান বলুন, এরা শুধু ইউনুসকে সতর্ক করতে থাকবে। কারণ হলো এরা সবাই জানে মনে মনে এরা সবাই জুলাই আগস্টের জঙ্গিদের সহযোগী হয়েছে, সবার মনে ভেতরে একটা অপরাধবোধ কাজ করছে। জি, আরেকটি বিষয়, এটিও গত একদিন দুই দিনে খুবই আলোচিত, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে একটি বাণী দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, সেই বাণীতে যেই ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ব্যাপকভাবে বলা হচ্ছে যে এই ভাষা কোনোভাবেই মোহাম্মদ শাহাবুদ্দিন দিয়েছেন বাণী, এই ভাষায় এটি বিশ্বাসযোগ্য নয়। কেউ কেউ বলছেন যে এটি মূলত হয়তো শাহাবুদ্দিন মানে প্রেসিডেন্ট আমাদের, তিনি হয়তো এটি জানেনই না, তার নামে এই সরকারের কেউ এটি বানিয়ে মিডিয়াতে ছেড়েছে। আপনার কি মনে হয়? আপনি তো সরকারে কাজ করেছেন, এটা কি হতে পারে? বাড়ি আগের দিন প্রকাশ পেয়ে যাওয়াটা অস্বাভাবিক না। কারণ হলো এগুলো 2-3 দিন আগে রেডি করা হয়, সই টই মেরে রাখা হয়, কিন্তু ওই যাদেরকে দেয়া হয় বলা হয় যে অমুক দিন প্রকাশ করবে। সুতরাং এটা যদি শাহাবুদ্দিন সাহেব করেন, আগে প্রকাশ পাওয়া না, কিন্তু বিষয়টা হলো যে শাহাবুদ্দিন সাহেব এটা জানেন কিনা। আমরা তো ওই যে আমি প্রথমে আপনার যেটা বললাম, যে যুদ্ধে প্রথম ভিকটিম হয় সত্য, মৌলবাদে প্রথম ভিকটিম হয় যুক্তি। হ্যাঁ, আর এই ভয়ের মধ্যে সবকিছুই আপনার ভিকটিম হয়। এখানে চলছে মৌলবাদ, এখানে চলছে যুদ্ধ। সুতরাং এদের এখান থেকে আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারি না, কারণ আমরা রাষ্ট্রপতিকে কোনো পিকচারে দেখি না। এখন কি রাষ্ট্রপতি জেনে শুনে এটা দিয়েছেন, নাকি তিনি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এটা করতে বাধ্য হয়েছেন, নাকি তিনি জানেনই না? অনেক সময় জানেই না, এটাও হয় যে অনেক সময় জানেও না, কারণ অনেক রুটিন কাজ আছে, এই ধরনের অনেক রুটিন কাজ করে ফেলা হয়, সবাই জানে, যে কর্মচারী যেখানে বসে আছে করে ফেলা হয়। তবে এইটা হয় ষড়যন্ত্র হবে, অথবা রাষ্ট্রপতি আসলে জিনিসটা আমি বুঝি, আমি যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে করি সেটা ভিন্ন। এইটা শাহাবুদ্দিন সাহেব সই করলেন কিনা, শাহাবুদ্দিন সাহেব এটা ইস্যু করলেন কিনা, শাহাবুদ্দিন সাহেবের অজান্তে এটা ইস্যু হলো কিনা, এগুলা কিন্তু আসলে বাংলাদেশের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ইস্যু না। গুরুত্বপূর্ণ ইস্যু হলো, দেখুন, আপনি যদি কোনো বড় দায়িত্বে যান, আপনার জন্য কোনো ক্রিটিক্যাল মোমেন্ট আসতেই পারে। যেমন সেনা প্রধানের জন্য একটা ক্রিটিক্যাল মোমেন্ট, রাষ্ট্রপতির জন্য একটা ক্রিটিক্যাল মোমেন্ট। হ্যাঁ, তাদের ইতিহাসের অংশ হয়ে যাওয়ার কিছু কিছু সুযোগ তৈরি হয়েছিল, সেটা রাষ্ট্রপতির জন্য হয়েছিল, সেটা আপনার এই যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তার জন্য হয়েছিল। আমরা যেটা দেখেছি, সেনাপ্রধান পুরোপুরি ব্যর্থ এই ক্রিটিক্যাল মোমেন্টে রাষ্ট্রের পক্ষে ভূমিকা রাখতে। শাহাবুদ্দিন সাহেবও ব্যর্থ। এখন কি উনি স্বেচ্ছায় ব্যর্থ, নাকি উনি
উনি ওনার অপারগতায় ব্যর্থ, সেটা আমরা জানি না। কিন্তু ইতিহাস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে, ওই যে আরেকটা শাহাবুদ্দিন ছিল, অনেক নাম ডাক ছিল না, এখন কি আমরা কেউ তাকে স্মরণ করি না? এইরকম এই শাহাবুদ্দিনও একদিন মরে যাবেন। এই যে বাংলাদেশের একটা রাষ্ট্রপতি ছিল, এইটাও মানুষ মনে রাখতে পারবে না। কিন্তু এই শাহাবুদ্দিন যদি গত বছরের জুলাই আগস্ট থেকে যেই পরিমাণ আপনার অনাচার ঘটে গেল বাংলাদেশের রাষ্ট্রের উপর, মুক্তিযুদ্ধের উপর, সেখানে উনি যদি কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতেন, সেই ভূমিকা রাখতে গিয়ে উনি যদি মৃত্যুবরণও করতেন, কারণ ওনার বয়স নিশ্চয়ই 70, 72, 75 হতে পারে, হ্যাঁ, যদি উনি, তাহলে উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা আপনার সঠিক বাঙালি হিসাবে উনি নিজের নাম লিপিবদ্ধ করতে পারতেন। সেই সুযোগ শাহাবুদ্দিন সাহেবের এখনো নাই, এখন আছে কিনা জানি না, হয়তো নাই। ওয়াকারের কিছু থাকতে পারে, কিন্তু ওয়াকারকে যা বুঝি অতি চালাক লোক, হ্যাঁ। এই দেবপ্রিয় যেমন অনেক যোগ বিয়োগ করতে পারে না, শাহাবুদ্দিনকে ওয়াকারকে মনে হয় সে অনেক ভালো যোগ বিয়োগ পারে। এরা কেউ বাংলাদেশের আপনার ক্রিটিক্যাল মোমেন্টে কোনো ভূমিকা রাখেনি। ইতিহাস যদি ভবিষ্যতেও না রাখে, এখনো অবশ্য ওয়াকারের জন্য সময় আছে। আমি বিশ্বাস করতে চাই যে ওয়াকার সত্যি সত্যি আমরা যেটা বুঝি যে স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের প্রতিভূ একজন, সেটা আমি জানি না। আমি বিশ্বাস না করলেও আমি আশা করব যে ওয়াকার সাহেব আপনার ফিরে কিছু একটা করবেন। তবে না করুক আর না করুক, আসলে ওয়াকারের কোনো ভূমিকা, শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো ভূমিকার উপর বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপুল বিক্রমে ফিরে আসবে, তাতে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। বরঞ্চ এরা যদি এর বিরোধী শক্তি অর্থাৎ ইউনূসের সাথে চলে যায়, এরা সবাই ইতিহাসের রাস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। যে আপনি যেহেতু সেনাবাহিনীর প্রসঙ্গ টানলেন এবং সেনাপ্রধানের কথাই বললেন, এই ক্ষেত্রে আমরা দেখলাম সেনাবাহিনীর ভিতরে একটি নতুন করে একটি ঘটনার উদ্যোগ হয়েছে, যে একজন মেজরকে তারা আটক করেছে, কোর্ট মার্শাল চলছে এখন। অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছিলেন। এটি নিয়ে ভিতরে একটা অস্থিরতা, আরো নাকি কয়েকজন কর্মকর্তাকেও নজরদারির মধ্যে রাখা হয়েছে। গতকালকে সাবেক একজন সেনাপ্রধান, যিনি মুক্তিযুদ্ধের পক্ষের খুবই শক্তিশালী একজন মানুষ ছিলেন, তিনি চট্টগ্রামে একটি চট্টগ্রাম ক্লাবের মধ্যে একটি রুমে তার মরদেহ পাওয়া গেছে। সেটি নিয়েও প্রশ্ন উঠেছে যে এই মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক। কারণ তিনি আমাকেও সপ্তাহখানেক আগে বলেছিলেন, এই যিনি প্রয়াত হারুনুর রশিদ, তিনি কিন্তু আমাকেও বলেছিলেন যে তিনি নানান ঝুঁকির মধ্যে আছেন, তাকে নজরদারিতে রাখা হয়েছে, তাকে নিয়ে সন্দেহ করা হচ্ছে যে তিনি এইসবের মধ্যে আছে কিনা। তাহলে সেনাবাহিনীর ভিতরে আসলে কি হচ্ছে, এইটার সর্বশেষ আপনার একটু আপনি তো নিশ্চয়ই খোঁজ খবর কিছু রাখেন, কি অবস্থা চলছে সেনাবাহিনী? দেখুন, বাংলাদেশের যেসব সাবেক সেনাপ্রধান আমরা দেখি বা উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা দেখি, এদেরকে আমরা দেখি যে একটা মৌলবাদীদের আপনার একটা আড্ডাখানা। আপনি 5 জন 10 জন 100 জনের মধ্যে দেখবেন যে সবাই হুজুর হয়ে গেছে, তাবলিগ করে এইভাবে। এর মধ্যে 2-1 জন পাওয়া যায় যারা কিছুটা আপনার মননশীলতার পরিচয় দিতে পারেন। এই যে জেনারেল যিনি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন, জেনারেল হারুনুর রশিদ, উনি ছিলেন এর মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম। উনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি কিছুটা আপনার উনি লিখতেন, ওনার মধ্যে এক ধরনের আপনার ইন্টেলেকচুয়ালিটি ছিল। এখন মুক্তিযুদ্ধের, এখন ইউনূসের আমলে আমরা তো কিছুই বুঝতে পারি না, তবে শুনেছি যে ওনার কি লাশ কি সুরতহাল হয়েছে, আর সুরতহাল হলেও কি আমরা এটা বিশ্বাস করতে পারবো? দেখুন, গত বছর যে আত্মঘাতী জঙ্গি এই আবু সাইদ, যাকে নিয়ে এত কথা হচ্ছে, তার বিষয়ে কিন্তু দেখেন অনেক ধরনের তেলেসমাতি হয়েছে। এই জেনারেল হারুনের মৃত্যুটা হয়তো আমাদের কাছে রহস্যই থেকে যাবে, তবে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। স্বাভাবিক মৃত্যু হলেও আমি খুশি হব, কিন্তু একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন জেনারেল হারুন, তাকে ইউনূস খুন করতেই পারে কোনো না কোনো কারণে। এই করলে তো আমরা কেউ আসলে অবাক হব না, কারণ ইউনূস এর চেয়ে কত খারাপ কাজ করে ফেলেছে। হ্যাঁ, জেনারেল হারুনকে খুন করা ইউনূসের বাহিনীর জন্য এটা কোনো কিছুই না। তবু আমি বিশ্বাস করতে চাই যে কি হয়েছে সেটা আসলে আমি দেখতে চাই, জাতি দেখতে চায়। সেটা যদি ইউনূস দেখিয়ে জাতিকে আপনার জাতির কাছে ব্যাপারটা পরিষ্কার না করতে পারে, এটা কিন্তু একটা হত্যাকাণ্ড হিসাবে বিবেচিত হবে ভবিষ্যতে। ইউনূসকে এর জন্য কিন্তু আপনার এই কি বলে যে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।
আর বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনীগুলো দেখেন, ইনাদের নিয়ে ভবিষ্যতে আমি বলি বা না বলি, বাংলাদেশের মানুষ অনেক কথা বলবে, আমরা সেই সব কথা শুনবো। এবং গত জুলাই আগস্টে সেনাবাহিনী বা সামরিক বাহিনী যে রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে পারলো না, আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই রাষ্ট্রের পক্ষে অনেকে ছিলেন, কিন্তু যিনি দণ্ডমণ্ডের কর্তা সেই সময় জেনারেল ওয়াকার, তিনি তো রাষ্ট্রের পক্ষে ছিলেন না, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির পক্ষে ছিলেন না, তিনি বৈধ প্রধানমন্ত্রীর পক্ষে ছিলেন না, তিনি ছিলেন জামাতের পক্ষে, সেটা তিনি স্পষ্ট করেছেন। সুতরাং এই জেনারেল ওয়াকারের জন্য আপনি আরেকটা জিনিস দেখেন তৌফিক ভাই, বাংলাদেশের যত এই পুরনো সেনাবাহিনী প্রধান আমরা দেখি, বেশিরভাগই কিন্তু আপনার নানান কারণে বিতর্কিত, আবার কিছু কিছু আছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জেনারেল মঈন ইউ আহমেদের কথা জানি, মঈন ইউ আহমেদ নিয়ে অনেকে অনেক কথা বলে। আমার সুযোগ হয়েছিল গ্রিসে ওনার সাথে 2-3 দিন থাকার, তো ওই আপনার ওই 6 থেকে 8-এর মধ্যে 7-8 সালে আমি কিন্তু জেনারেল মঈনকে দেখেছি, উনি একজন দেশপ্রেমিক মানুষ। এর আগে আমরা জেনারেল নুরুদ্দিনের একটা ভূমিকার কথা জানি। এই দুইটা পজিটিভ জিনিস ছাড়া দেখেন সেনাবাহিনী যা কিছু করেছে বাংলাদেশে সব কলঙ্কের কাজ। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারা আরো নানান সময় কুটু করার চেষ্টা করেছে, তারা খালেদ মোশাররফকে হত্যা করেছে, তারা অনেক আর্মি অফিসারকে মেরে ফেলেছে, জিয়াউর রহমান সাহেবের সময় অনেক সামরিক বাহিনীর কর্মকর্তাদের মেরে ফেলা হয়েছে। তারপরে শেষ পর্যন্ত আমরা দেখলাম 2024 সালে এই সেনাবাহিনী রাষ্ট্রের বৈধ সরকার, সাংবিধানিক সরকারের পক্ষে দাঁড়ালো না। কি বলে যে আমরা জনগণের উপর গুলি চালাবো না। সেই জনগণ কারা ছিল? এটা ছিল একটা জঙ্গি উত্থান, যেটা জঙ্গি মাহফুজের মতো জঙ্গিরা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প $29 মিলিয়ন পাঠানোর কথা বলে সব ফাঁস করে দিয়েছেন। তো দেখা যাবে যে বাংলাদেশের সংরক্ষণ বা প্রতিরক্ষা বা আপনার বাংলাদেশের সেফটি সিকিউরিটি মেনটেন করা তো দূরে থাকুক, বেশিরভাগ সময় বাংলাদেশের এই বাহিনীগুলো রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন দাঁড়াচ্ছে ওদের ক্ষুদ্র একটা স্বার্থের জন্য, যে জাতিসংঘে ওদের চাকরি করতেই হবে, বাংলাদেশের টাকায় চাকরি নিবে, বাংলাদেশের সন্তানরা বাংলাদেশের ভূমিতে চাকরি নিবে, সেখানে বেতন তুলবে, তারপরে উপরি রোজগারের জন্য জাতিসংঘে চলে যাবে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ভুল ছিল। অতি বিলম্বে দেশের স্বার্থে এই জাতিসংঘে কর্মচারী পাঠানো বন্ধ করে দেওয়া উচিত। নাহলে ভবিষ্যতে যে ধরনের সরকারই আসুক, সেনাবাহিনী কিন্তু শুধু ওই দিকে তাকিয়ে থাকবে, সরকারের দিকে না তাকিয়ে সে তাকিয়ে থাকবে জাতিসংঘের ডলারের দিকে। এটা চিন্তা করতে পারেন একটা স্বাধীন রাষ্ট্রের জন্য কতটা অপমানজনক, কতটা ক্ষতিকর। জি, আমি একদম শেষ একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখলাম এই জুলাই সনদ আগামীকালকে যেটি ঘোষণা করা হবে বলে এখন পর্যন্ত জানি, সেই জুলাই সনদটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, এমনকি ঐক্যমত কমিশনের নামে যে বৈঠকগুলো হলো দিনের পর দিন, সেখানেও অনেক বিএনপি কখনো একমত, কখনো দ্বিমত, কখনো বেরিয়ে এসছে, বাম দলগুলো কখনো দেখলাম তারা বেরিয়ে এসছে, ইত্যাদি ইত্যাদি। এই অবস্থার মধ্যে থেকে জামাত, এনসিপি কখনো আবার বিরোধিতা করেছে। এত নাটকীয় ঘটনার পরে আজকে যদি এই জুলাই সনদ ঘোষণা করা হয়, বলা হচ্ছে যে জুলাই সনদ যদি তারা যেভাবে চাচ্ছে সেইভাবে যদি ঘোষণা করা হয়, তার মধ্যে দিয়ে 72-এর সংবিধান ধ্বংস হয়ে যাবে। এবং এই ওয়াকারুজ্জামান, আপনি নিজেও বললেন যে ওয়াকারুজ্জামানের এই পদে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, এমনকি রাষ্ট্রপতিরও পদে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এবং ভিন্ন এক ফরম্যাটে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির চেয়ারে বসে যেতে পারেন। ফলে আজকের দিনটি অনেকাংশে গুরুত্বপূর্ণ এই জুলাই সনদটির ক্ষেত্রে। আপনার কি মনে হয় জুলাই সনদটি হয়ে গেলে 72-এর সংবিধান আর কাজ করবে না? তার মানে আমাদের সংবিধান যেটি বলে তারা ক্ষমতায় বসেছে, যদি সেই সংবিধানটি যদি না থাকে তাহলে কি হবে? দেখুন, 72-এর সংবিধান কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃশ্যপট থেকে সরে যাওয়ার পর থেকে আর কিন্তু কাজ করছে না। সংবিধানটাকে তারা তাদের মতো করে ব্যবহার করছে। একবার মিথ্যা কথা বলে সুপ্রিম কোর্টের কি আছে না আছে বলে, মানে সম্মতি আছে সরকার গঠনে, এগুলা বলে মিথ্যা কথা বলে তারা সংবিধানকে রক্ষা করবে বলে আপনার শপথ নিল। সংবিধান কিন্তু কোথাও তারা রক্ষা করেনি, এখনো কোথাও রক্ষা করছে না। এই সংবিধানকে জঙ্গিরা মনে প্রাণে ঘৃণা করে, কারণ এই সংবিধানে এসেছে আপনার পাকিস্তানকে পরাজিত করে, একটা ধর্মভিত্তিক রাষ্ট্রকে পরাজিত করে, একটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের অভিপ্রায়, সেটাকে যে জঙ্গিবাদীরা, স্বাধীনতা বিরোধীরা মনে প্রাণে ঘৃণা করবে,
এটাতে তো কিন্তু কোনো সন্দেহ নাই। তো এখানে আমি যে জিনিসটা আপনার দৃষ্টি নিবদ্ধ করতে চাইবো সেটা হলো, দেখুন, আওয়ামী লীগকে মেরে ফেলা এবং ধ্বংস করে দেওয়া এগুলো ওদের প্ল্যানে আছে, কিন্তু সেটা সম্ভব কিনা এটা ওদেরকে একটু ভেবে দেখতে বলবো। আরেকটা জিনিস চিন্তা করেন, এখন যে সংবিধানটা আসবে এটা যদি পুরো একটা থিওক্রেটিক রাষ্ট্র হয়ে যায়, তাহলে কি হবে? বাংলাদেশের সংখ্যালঘুরা কোথায় যাবে? হিন্দুরা কোথায় যাবে? বৌদ্ধরা, খ্রিস্টানরা কোথায় যাবে? বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয় আমরা কিন্তু এই জিনিসটা কখনো খেয়াল করি না যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, বাংলাদেশের হিন্দু মহিলারা সবচেয়ে বেশি ধর্ষিত হয়েছে। হ্যাঁ, এবং পাশের দেশ ভারত বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছে, সেখানেও কিন্তু হিন্দু শরণার্থী বেশি ছিল। অর্থাৎ এই যুদ্ধে হিন্দুরা সবচেয়ে কিন্তু ধর্মীয় গোষ্ঠী হিসাবে স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ, কিন্তু স্বাধীন বাংলাদেশে তাদের তেমন ভাবে আমরা কখনোই মর্যাদা দেইনি। যে সংখ্যালঘিষ্ঠ শ্রেণী ছিল 22%, আপনার 70 সালে সেটা এখন হয়ে গেছে 5%। আপনি চিন্তা করতে পারেন, এই যে একটা আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করলাম, কখনোই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে রাষ্ট্রটাকে মানে সত্যিকার ভাবে গড়ে তুলতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর সময়, সেগুলো নানান কারণে সম্ভব হয় নাই। তো এইটা যদি হয়, এখন যদি আপনার এই জুলাই ঘোষণায় যদি রাষ্ট্র সাময়িকভাবে পুরোপুরি থিওক্রেটিক হয়ে যায়, তাহলে দেখবেন যে এর ভীষণ প্রতিক্রিয়া হবে। এবং এটা আমি যেটা মনে করি আপনার প্রশ্নের উত্তরে, যে এই ওয়াকার আর এই শাহাবুদ্দিন, এই দুইজন আপনার এই যে দোনামোনা, অর্থাৎ কোনো সিদ্ধান্তহীনতা বা কোনো রকম চাকরি করে যাওয়া, এইভাবে এরা বসে থাকলে বরঞ্চ বাংলাদেশের মুক্তি আসতে দেরি হবে। আইদার এদের বলিষ্ঠ কোনো ভূমিকা দরকার, অথবা এদেরকে জঙ্গিরা যেভাবে ফেলে দিতে চাচ্ছে এরা পড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের যে মুক্তি সেটা ত্বরান্বিত হবে। কিন্তু এরা যদি শুধু চাকরির মায়ায় কোনো রকম সময় গুজার করে, আপনার মুক্তি আসতে দেরি হবে। জি, অনেক ধন্যবাদ। আমি এখনই শেষ করতাম, কিন্তু আরেকটি বিষয় আমার একটু মাথায় আসছে। আপনি যদি অল্প একটু সংক্ষেপে যদি এই গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য কয়েকটা কাজ, যেগুলো বিশ্বব্যাপী দেশে এবং দেশের বাইরে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে এবং অনেকের ভাষায় যেটি বাংলাদেশের জন্য রীতিমতো তিনি বড় দাগে অপরাধ করেছেন, এরকম 2-4টা যদি আপনি একটু 1 বছরের মধ্যে কোন 2-4টাকে আপনি সবার আগে রাখবেন, যেটি বাংলাদেশের জন্য তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন? আমি যেটা আসলে কোনোটা আমি একটু বলা রাখি, যেটা বলি, আসলে ইউনূসের চরিত্রটাকে কিন্তু বাংলাদেশের মানুষের বোঝার বাকি ছিল। প্রথম কথা হলো, ইউনূস প্রচন্ড অর্থগৃহীত মানুষ, ক্ষমতা পাগল মানুষ, সারা জীবন সে এগুলা করেছে, সে বাই প্রোডাক্ট হিসাবে সে কিন্তু একটা নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসা। এটা সে 2006 সালে কেন বসে নাই? কারণ সে 3 মাসের জন্য বসবে না, এখন সে একটা মৌকা পেয়ে গেছে, আপনার দীর্ঘমেয়াদের জন্য সে বসে গেছে। এবং ইউনূসের স্বপ্ন হলো আজীবন এই ইয়েতে থাকা। আপনি একটা জিনিস দেখবেন, ইউনূস কিন্তু কোনো ধরনের সেফ এক্সিটটা পাবে না। সেফ এক্সিটটা কেন পাবে না জানেন? আগের সরকারগুলো আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা সরকারের সেফ এক্সিট ছিল একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল আপনার অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সরকার। এই প্রথম একটা সরকার ইউনূস যদি কোনো নির্বাচনও দেয়, প্রথম কথা নির্বাচন দেওয়ার তার কোনো ইচ্ছা নাই, যদি সে নির্বাচন দিয়েও থাকে সেই পিকচারে কিন্তু সে আওয়ামী লীগকে রাখতে পারবে না। আওয়ামী লীগকে রাখলে যেটা হবে, আওয়ামী লীগ সে নির্বাচনে জিতে সরকার গঠন করবে, আর আওয়ামী লীগকে বাইরে রাখলে দেশের 50 থেকে 60% মানুষকে সেই প্রক্রিয়ার বাইরে রেখে, দেশের 50-60 মানুষকে প্রক্রিয়ার বাইরে রেখে কখনো সেফ এক্সিট পাওয়া যায় না। যারা মনে করে এই সেফ এক্সিট পাওয়া যায়, তাদের চেয়ে বোকা আহাম্মক আর কিছু হতে পারে না। এখন দেখেন ইউনূস কি ভালো কাজ করেছে। ইউনূস এসে বলেছিল, দেখেন প্রতিটা জিনিস মিথ্যা, আমি একটা একটা করে বললে আপনার রাত শেষ হয়ে যাবে। প্রথমে এসে বলেছিল যে সে আরব আমিরাতের, জি মানে বলছে একদমই একটু ছোট করে, জি আমি 2-3টা বলে শেষ করি। আরব আমিরাতে ফোন করে সে কতজন বাংলাদেশের আপনার মানে জেলে যাওয়া ঠেকিয়েছে, এইটা ঠেকাতে পেরেছিল কিনা আমি জানি না। এই একটা পজিটিভ কাজ আর আছে। তারপরে সে আর যা করেছে কোনো কিছুতে সে সাকসেসফুল হতে পারে নাই, সে নিজের স্বার্থ আপনার হাসিল করছে। সে খারাপ যেগুলো করেছে এগুলা প্রত্যেকটার জন্য আপনার ইউনূসের 500 বার ফাঁসি হলেও কিন্তু রাষ্ট্রের প্রতি সে যে অন্যায় করেছে সেটার কোনো মাফ হয় না। আপনি দেখেন প্রথম খারাপ কাজ কি, একটা পুরো জেনারেশনের লেখাপড়া সে ধ্বংস করে দিয়েছে, সে একটা জেনারেশনকে চাঁদাবাজ হতে শিখিয়েছে।
এটা কিন্তু একটা জেনারেশন ধ্বংস করে দেয়া। তারপরে আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতিকে সে ধ্বংস করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কোভিড সত্ত্বেও আপনি যদি 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনি দেখেন, গড়ে 6.5% কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, সেটাকে সে নিয়ে এসে 3%-এ, আগামী বছর আরো কমবে। আপনার এর মধ্যে আমরা শুনেছি 30 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এখন আমেরিকার যে শুল্ক বাড়লো, এটা নিয়েও সে ধান্দাবাজি, মানে এটা নিয়েও সে কিন্তু বাটপারি করেছে, বিভিন্ন খবর ছড়িয়েছে, কিন্তু এতেও কিন্তু আরো 20-30 লাখ গার্মেন্টস শ্রমিক কিন্তু বেকার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সে কি করলো? সামাজিক অস্থিরতা তৈরি করলো। তারপরে সে জঙ্গিবাদকে এমন একটা পর্যায়ে নিয়ে আসলো, সারা পৃথিবী দেখলো বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এখান থেকে রিকভার করতে বাংলাদেশে অনেক সময় লাগবে, এমনকি শেখ হাসিনা আসলেও অনেক সময় লাগবে। তারপরে তার সময় কি প্রকাশিত হলো? বাংলাদেশের মানুষ আপনার ভারতকে প্রচন্ড ঘৃণা করে, হিন্দুকে প্রচন্ড ঘৃণা করে, কোনো কারণ কিন্তু দেখাতে পারেনি। শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ কে ভারতের কাছে বিক্রি করলো, ভারতকে কি সুযোগ সুবিধা দিল, ভারতের সাথে আপনার কি ধরনের চুক্তি করলো, কোনো কিচ্ছু কিন্তু এই ইউনুস দেখাতে পারেনি। কিন্তু আমরা দেখছি যে ইউনুস সব গোপন চুক্তি, দেশ বিক্রি, করিডোর দেয়া, বন্দর দেয়া, সবকিছু সে পশ্চিমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছে। আর আর তার আমলে যে মবের মাধ্যমে যে হত্যাকাণ্ড, হ্যাঁ, আপনি দেখেন এই যে হত্যাকাণ্ডগুলা, এরা শেখ হাসিনার সরকারকে আপনার ফ্যাসিস্ট বানানোর জন্য এরা কিন্তু পুলিশকে আপনার খুন করে টাঙ্গিয়ে রেখেছিল। শেখ হাসিনাকে আমি যেটা বুঝতে পারি, আমরা জানি শেখ হাসিনাকেও একই ধরনের অপমান করার ওদের উদ্দেশ্য ছিল। আল্লাহর অশেষ রহমত, শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে গেছেন, হয়তো এদের শাস্তি দেওয়ার জন্য বেঁচে আছেন ওনারা। তারপরে উনি কি করলো? আপনার এই 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 রাষ্ট্রটাকে দখল করে সে মবের মাধ্যমে আপনার বিনা বিচারে শত শত মানুষকে সে খুন করালো। তার হাতে আপনার হাজার হাজার পুলিশ খুনের রক্ত, তার হাতে আপনার শত শত আওয়ামী লীগের নেতা কর্মী খুনের রক্ত, লক্ষ লক্ষ বাড়িঘর ডাকাতির আপনার সব অন্যায়ে তার হাত কিন্তু রঞ্জিত। এই রকম একজন অপরাধী আপনি ইতিহাসে খুব কম খুঁজে পাবেন, না বাংলাদেশে না বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে। এবং আমি তো যা বলি বা একটা ভালো বললাম, মানে বলতে হয় দেখে যে সে কি একটা টেলিফোন করেছিল, তারপরে সে কোনো সত্য বাংলাদেশের সাথে বলেনি, কোনো ভালো কাজ সে করে আমাদেরকে দেখাতে পারেনি। এবং সে যেই ধরনের বাজে লোক, যে ধরনের বাটপার একজন ক্রিমিনাল, এই ধরনের ক্রিমিনালের পক্ষে কোনো ভালো কাজ করাও সম্ভব কখনোই হয় না।